চলো চলে আসবো তাহলে তো দেরি হচ্ছে কেন? হয়তো কোনো কাজ আটকে গেছে কারখানার ব্যাপারে। আচ্ছা মা, কাকামণি বাড়িতে ফিরেছে? না। ও কাকা ফিরেছে। বাইরে বেরোলে বাড়ির কথা ওদের মনে থাকে না। শুধু শুধু কেন যে বাইরে বাইরে ঘুরে বেড়ায়? কতদিন আমি বলেছি ভাগ্যে যা আছে তাই হবে। তুমি চিন্তা করে কিছু কি করতে পারবে? ভাগ্য তুমি মানো মা। ভাগ্য খারাপ না হলেই অকালে তোর বাবার হাতটা কাটা যাবে কেন? সুস্থ মানুষ ঘর থেকে খেয়ে দেই ভোরবেলা একটা খবর এলো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে দেখো মা। ভাগ্য ভগবান এসব হচ্ছে দুর্বল সান্ত্বনা। দুর্ঘটনা ভগবান ঘটায় না, অসতর্ক হলেই কিন্তু দুর্ঘটনা ঘটে। এই 20 শতাব্দীর বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে তোমার ভাগ্য কেউ মানে না মা। ওসব হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস। কর্মফল বলতে আমরা যা করি তাকেই বলে কর্মফল। ভালো কাজ করলে ভালো ফল হবে, আর খারাপ কাজ করলে তো ফল খারাপ হবে। এর মধ্যে তোমার ভগবান বা ভাগ্যের কোনো হাত নেই মা। ভূত আর ভগবান দুটোই কিন্তু অস্তিত্বহীন। শোনা দুর্গা 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 অপরাধ দিও না ঠাকুর। এই ভোর সন্ধ্যাবেলায় দেওয়াল খুলে কথাটা বলে গেল দাদা বাড়িতে ফিরেছে বৌদি? না ভাই, এখনো ফেরেনি। কিছু বলো ঠাকুর। চাকরির সন্ধান না না বৌদি না, চাকরি আমার ভাগ্যে কখনো কোনোদিন হতে পারে না বৌদি। চাকরি আমার এই ভাগ্যে নেই। 3টি বছর আমি আপ্রাণ চেষ্টা করে চলেছি, কোথাও কোথাও আমি ঘুরেছি। তুমি কি জানো বৌদি, কোনো বন্ধুদের কাছে আমি চেয়েছি, কিন্তু কোথাও আমি এতটুকু আশা ভালো এমন ভাবে ফেলে পড়ছো কেন ঠাকুর? আজ না হোক কাল একটা চাকরি তো তোমার হবে। পারছি না বৌদি, আমি পারছি না। এই বেকার জীবনের দুঃবিষহ যন্ত্রণা আমি আর সহ্য করছি না। প্রতি মুহূর্তে এই পৃথিবীটাকে আমার কাছে মনে হয় একটা ভ্রাম্যমাণ। যারা চাকরি পেয়েছে তারা এমন করুণা দৃষ্টিতে আমার দিকে তাকায়, অথচ আমি তো জানি আমার যে বেশি যোগ্যতা ওদের কারণেই বৌদি। কারণ তুমি নৈরাশ্য করছো ঠাকুর। নৈরাশ্য হতাশা আত্মগ্লানি এমনি থেকে আসে না বৌদি। 3টি বছর আমি পথে পথে ঘুরে বেরিয়েছি, বিয়ে পাশ করে যদি একটি চাকরি আমি না পাই তবে কেন তোমরা আমাকে লেখাপড়া শিখিয়েছিলে? কেন আমাকে আমি জানি বৌদি, মা মেয়েতে পাপড় বেলে কটা পয়সা পাও সেটা জানতে আমার বাকি নেই। আমাদের পেট ভরে খাইয়ে রাতে তুমি আর স্বর্ণ দুজনে উপোস থাকো। আমার নজর আয় না বৌদি, আমার নজর আয় না। তখন আমার কি ইচ্ছা জানো? আমার ইচ্ছে হয় আমি এই কলায় দড়ি দিয়ে শেষ করে দেই আমার এই দুর্বিষহ বেকার জীবনের যন্ত্রণা। তোমাকে দেখা করতে বলেছি, গিয়েছিলে তার কাছে। আমার মনে হয় বাবুর চেষ্টা করলে তোমার চাকরিটা বলতে পারে। দেখাবো ভাই বলো বন্ধু বলো, বিপদের সময় কেউ তোমার পাশে দাঁড়াবে না। স্বপন বললে যদি 2000 টাকা জোগাড় করতে পারিস তাহলে একটা চাকরি নাকি খালি আছে। আচ্ছা তুমি বলো তো বৌদি, 2 টাকা
নেই আমার কাছে, কিন্তু 2000 টাকা আমি কোথায় পাবো? আমার যদি গয়নাগাটি থাকতো তাহলে আমি তোমাকে জানি, আমি জানি বৌদি, সে কথা আমি জানি। আমি কোনোদিন ভুলবো না তোমার শেষ সম্বল, হাতের দুকাছা বালা আমার ব্যক্তি পরীক্ষার সময় তুমি তাও বিক্রি করে দিয়েছ। তোমাদের এই স্নেহ মমতার ঋণ আমি জীবনেও ভুলতে পারবো না বৌদি, আমি জীবনে। তুমি আমার কথা শোনো ঠাকুরপো। সন্ধ্যাবেলায় আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, হে ঠাকুর, ওর একটা চাকরি করে দাও। আমি আমার এই বুকে রক্ত দিয়ে তোমার পূজা দেবো ঠাকুর। মা দুর্গা, আমি তোমার পূজা দেবো। ছেলে নেই, একটা মাত্র মেয়ে। দুদিন পরে পরের ঘরে চলে যাবে। শেষ ভরসা তো আমার এই দেওর ভাইটি। বৌদি, তুমি কিচ্ছু ভেবো না বৌদি, তুমি ঠিকই বলেছ। দুঃখ কষ্ট চিরদিন মানুষের থাকে না। সেই ছোটবেলা থেকে তোমরা এই দুজনে আমাকে কোলে পিঠে করে তিল তিল করে মানুষ করে তুলেছ, কিন্তু তোমাদের জীবনে আমি কিছুই করতে পারলাম না বৌদি, আমি কিছুই করতে পারলাম না। আমার কথা শুনলে না ঠাকুরপো, তুমি চলে গেলে। নিরঞ্জন ফিরেছে বড় বউ? এই তো এলো। তোমার অত দেরি হলো কেন? বলছি কোনো ব্যবস্থা করতে পেরেছে নিরু? না, চেষ্টা তো করছে। সেই সকালে বেরিয়েছি, এই মাত্র ফিরে এলো। চেষ্টা করো, যদি চাকরি না পাই। চেষ্টাই করে যাক, আমি মারা যাবার পর তুমি যদিও চাকরিটা পায়, আমি বেঁচে থাকতে ওর চাকরি হবে না। তুমি চুপ করো। আমি এমনই ভাগ্য করে পৃথিবীতে এসেছিলাম বড় বউ। আমি যদি মুঠো করে সোনাও ধরি তাদের ছাই হয়ে যাবে। যেদিকে তাকাই শুধু নৈরাশ্যের কালো ছায়া। তুমি অযথাই দুঃখ করছো। অভাব চিরদিন মানুষের থাকে না। আমার থাকবে। আমি যতদিন বেঁচে আছি আমার অভাব কোনোদিনও ঘুষবে না বড় বউ। ভাবনা হয় শুধু ওই মেয়েটাকে নিয়ে। ওর বিয়েটা যদি দিয়ে যেতে পারতাম। সেদিন ঘটক বলেছিল, নোয়াপাড়ায় একটা ছেলে আছে, চাকুরা ছেলে। সেখানে যদি তুমি একবার খোঁজ নিয়ে দেখতে। সেইখানেই গিয়েছিলাম, তাই তো দেরি হলো আসতে। তারপর ব্যাংকের চাপরাশি নগদ চাইছে 5000, তাছাড়া ঘড়ি, সাইকেল, আংটি, বোতাম, মেয়ের হাতে কানে গলায়। ব্যাংকের পিয়নের এত চাহিদা। বড় বউ, এটা বিংশ শতাব্দীর 70 দশক। এই যুগের মানুষের কোনো দাম নেই, শিক্ষা দীক্ষার কোনো মূল্য নেই। তাই শুধু টাকা থাকলে মূর্খ যে পণ্ডিত সমাজের শিরোমণি হতে পারে। তাহলে শুনুন, তাহলে আমি ঠিক করেছি সোনাই বড়ই থাকবে। আমি যার হাতে ওকে আমি সফলতার করবো না বড় বউ। তবে যদি সমাজ আমাকে নিন্দে করে করুক, তবু মেয়েকে আমি অপাত্রে তুলে দেব না বড় বউ, অপাত্রে তুলে দেব না। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম না। জিজ্ঞাসা করলে হয়তো বলে বসতো, আমি সারাদিন থেকে খুঁজে এসেছি। আগেই তোমার টাকার খরচ। মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেললে ভীষণ স্পর্শকাতর হয়ে যায়।
কিছুতেই মার খাবো না। একটা কিছু আমাকে করতেই হবে। বাট 1002 টাকা যদি আমি পেয়ে যেতাম। শ্রাবণ বলেছিল, মানে হ্যাঁ শ্রাবণ বলেছিল চাকরিটার কথা, কিন্তু এমন কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই যে আমাকে 2000 টাকা দিয়ে। দাদার ব্যাগ এখানে পড়ে আছে, দেখি দু একটা পয়সা পাই কিনা। এত টাকা দাদা পেল কোথায়? হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে মনে হয় হাত কাটা দারুন ফ্যাক্টরি থেকে টাকাগুলো পেয়েছে, মনে হয় তাই হবে। আচ্ছা এই টাকাটা পেলে আমার চাকরিটা হয়ে যাবে। না 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 না, দাদার কাছে চাইলে কিছুতেই টাকাটা আমাকে দেবে না। কাল রাতে বলেছিল এই টাকা পেলে স্বর্ণের বিয়ে দিয়ে দেবে। আচ্ছা আমি যদি এই টাকাটা চুরি, না দরকার নেই দরকার নেই, এতে আমার দাদা দুঃখ পাবে। আচ্ছা যদি এই টাকাটা নিয়ে আমার চাকরিটা হয়ে যায়, তারপর যদি আমি আমার দাদার পায়ে ধরে ক্ষমা চেয়ে বলি, দাদা আমি তোমাদের সুখী করার জন্য এই টাকাটা নিয়েছিলাম, নিশ্চয়ই নিশ্চয়ই আমার দাদা আমাকে ক্ষমা করে দেবে, আমাকে ক্ষমা করে দেবে। আমি কিছুতেই আর হাত ছাড়া করবো না, আমি হাত ছাড়া করবো না। আমি একটু পরেই ছাট করে চলে আসছি। খাবে না? কি আশ্চর্য, সেই কোন সকালে দুটো ভাতে ভাত খেয়ে বেরোলে। অমন করে ছুটে যেও না কাকামণি, লোকে চোর বলে তাড়া করবে। বেচারার ভাগ্যটা সত্যিই খারাপ, নইলে এত লোকে চাকরি পাচ্ছে অথচ কাকামণির কি একটা চাকরি হচ্ছে না। আমার চেষ্টার কিন্তু কোনো ত্রুটিই রাখছে না। আমি কি করে জানবো টাকা পেয়েছে? আজকাল আমার কিছু বলাই থাকে না। কিসের টাকা মা? আমার বন্ধুর টাকা। হাত কাটা খেসারত বাবদে 5000 টাকা দিয়েছি। এবার তাহলে আমাদের দুঃখ কিছুটা লাঘব হবে, তাই না মা? হবে তো নিশ্চয়ই। আচ্ছা মা, একটা কাজ করলে হয় না? কি কাজ? ওই টাকাটা দিয়ে কাকামণিকে কোনো একটা ব্যবসা করে দিলে। ওই টাকা আমি সংসার খরচে লাগাবো না, সংসার যেভাবে চলছে চলুক, ওই টাকা দিয়ে আমি তোর বিয়ে দেবো মা। বাবা আর তো কোনো সম্ভব নেই আমার। হ্যাঁ টাকাটা বের করে গুনে দেখো তো বড় বউ, ঠিক আছে কিনা। গুনেই এনেছি, তবু একবার গুনে দেখতে দোষ কি? পর্যন্ত খাইনি, এত খিদে লেগেছিল, আমি একটি পয়সাও খরচ করিনি। বাবা এইবারে 5000 টাকা আমি আমি একটা একটা করে গুনে ওই ব্যাগে রেখেছি। ভালো করে দেখো, হয়তো কোনো এক কোণে পড়ে আছে। কি আশ্চর্য, ব্যাগটা রেখে আমি ওই ঘরে গেলাম, এর মধ্যে টাকাগুলো কি উড়ে গেল নাকি টাকার পাতা গজিয়েছে? আমি যখন এই ঘরে এলাম তখন কিন্তু কাকামণি একাই ছিল বাবা। তাহলে ঠাকুর বলিয়েছে ভাই। না না না, আমার ভাই এমন জঘন্য কাজ করতে পারে না। তুমি কেন আমি
আমি যদি নিজের চোখেও দেখি আমি আমি কিছুতেই বিশ্বাস করবো না বাবু, আমি কিছুতেই বিশ্বাস করবো না যে আমার ভাই টাকা চুরি করতে পারে। আমি আমি যে আমার ভিখারি হয়ে গেলাম বাবু, আমার শেষ প্রদীপটাও নিভে গেল। এই হতভাগীর মেয়েটা আমি আর বিয়ে দিতে পারলাম না। তুই শ্রীবৎস রাজার কথা শুনেছিস মা? শনির দৃষ্টি পড়ে রাজ্য পাঠ গেল, পড়া সর্বাসে ধুতে নিয়ে গিয়েছিল, হাত থেকে মোরা মাছ জ্যান্ত হয়ে চলে গেল। তেমনি তেমনি আমারও ঘর থেকে চলে গেল 5,000 টাকা। আমি কি করব? ও ভগবান, ব্যাগের টাকা ছিল ভাই। টাকা দেখে কি বলছো তোমরা? আরে ভাই 5,000 টাকা কি বললে? 5,000 টাকা অফিস থেকে পেয়েছিলাম, এখানে ব্যাগটা রেখে ভিতরে গেছি, এসে দেখি টাকাগুলো নেই। কি আশ্চর্য! ঘর থেকে টাকাটা যাবে কোথায়? তাও ওই ঘর সন্ধ্যাবেলা। আচ্ছা বৌদি, তুমি একটু ভালো করে খুঁজে দেখো তো। দেখো না, তার মানে এই তুই আমাকে সন্দেহ করছিস? আমি আমার দাদার টাকা চুরি করেছি? এই, আমি বুঝতে পেরেছি আমি বেকার বলে, আমি একটা অপদার্থ বলে। তোরা যা খুশি তাই বলবি। আমার দাদার টাকা গোড়া কেটে দিয়ে আগায় জল ঢালতে হবে না বৌদি। আমি যদি টাকাটা নিয়ে থাকি তাহলে আমার মাথায় যেন ওকে ওকে আমি আমার নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসতাম। তার যে প্রতিদান আজ আমাকে দিয়েছে আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন। আমার যদি একটা চাকরি থাকতো দাদা। আরে বৌদি, সব ভুলে গেলে? আমার যদি একটা চাকরি থাকতো তাহলে তোমরা মা মেয়ে সকলে মিলে এইভাবে আমাকে অপমান করতে পারতে না, আমাকে চোর বলে অপবাদ দিতে পারতে না। কথাটা মনে রাখবো, সারা জীবন তোমাদের কথাটা আমি মনে রাখবো, কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। নিরঞ্জন, ও নিরঞ্জন, ছি ছি ছি, শোনা, হজরত ছেলেটার উপরে তুই দুঃখ দিলি মা। ও যদি নিয়েও থাকে আমাদের যে সে কথা বলা উচিত নয়। আমি যে ওর বড় ভাই, বড় চিরদিন শুধু আঘাত সহ্য করবে, কোনদিন আঘাত দেবে না, কোনদিন আঘাত দেবে। আমি ভালো করে বলতে পারি মা, টাকাটা কিন্তু কাকামণি নিয়েছে। ওরে চুপ চুপ, ও কথা বলতে নেই। প্রমাণ না পেলে তাকে চোর বলা যায় না। আর তোর বাবা শুনতে পেলে খুব দুঃখ পাবে। একটু আগেই তো তোকে আমি বলেছিলাম এই ভাগ্যের উপরে কারোর হাত নেই। তার প্রমাণ তুই তো নিজের চোখে দেখলি মা, নিজের চোখে দেখলি। বাবা যাই বলুক মা, টাকাটা কাকামণি নিয়েছে, বইলে এভাবে চোরের মতো কেন পালিয়ে গেল? তোমাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম কাকামণি, আমার সেই শ্রদ্ধার ছবিটার উপর তুমি কলঙ্কের কালি ফেলে দিয়ে গেলে। এই ঘটনার কথা আমি জীবনেও ভুলবো না কাকামণি, জীবনেও না।
তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি ইনভেস্ট করেছো টাকা, শ্রমিকরা দিচ্ছে তাদের শ্রম, লভ্যাংশে অর্ধেক তাদের পাওনা। এই পাওনা থেকে তুমি এদের বঞ্চিত করতে পারো না। তুমি নিজের চরকায় তেল দাও। শ্রমিকদের বিষয় নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। কি করা উচিত আর কোনটা উচিত নয় সেটা আমি বুঝবো। ঠিক আছে, তোমার কথাই আমি মেনে নিচ্ছি। তোমার কথায় আর আমি কোনোদিন নাক গলাবো না। তবে কথা কি জানো দাদু, ওই দেওয়া যাদের অভ্যাস তারা নিজের সরকার তো দেয়, আর অকেজো সরকার পেলে তাতেও দেয়। তুমি হচ্ছ সেই অকেজো সরকার। আমি যদি আমার কারখানাটা বন্ধ করে দিই, তোমার এই কথা কথিত মেহনতি মানুষগুলো কি হবে একবার ভেবে দেখেছো? এই কারখানা তুমি বন্ধ করতে পারো না। পারি না। না, কারণ শ্রমিকরা তোমার খাস্তা রূপের প্রজা নয় যে তুমি যা খুশি তাই বলবে। তা যদি করো তাহলে ওরা তোমাকে উচিত কথা বলতে গেলে এক্ষুনি তোমার মর্যাদা লাগবে দাদু। তোমাদের জমিদারি কাছে চাইনি জমিদার সুলভ মনোবৃত্তি, যুগের সঙ্গে তুমি তাল মিলিয়ে চলতে পারছো না। ৩০ শতাব্দীর মেহনতি শ্রমিক তোমার কেনা গোলাম নয়। তারা দয়া চায় না, ভিক্ষা চায় না, চায় তাদের অধিকার। তুমি কিন্তু অনধিকার চর্চা করছো রমেন। তুমি আমার একমাত্র দৌহিত্র, আমার কারখানার আমি উত্তরাধিকারী, অথচ শ্রমিকদের পক্ষে তুমি এমন ভাবে অপরাধী করছো, মনে হচ্ছে তোমাকেই আমি বঞ্চিত করছি। কোনো মানে হয়? দাদু, আমি কারো পক্ষে নই, আমি শুধু মানবিকতার পক্ষে। মানবিকতা? হ্যাঁ দাদু, শ্রমিকদের দুরবস্থার কথা তুমি উপলব্ধি করতে পারছো না দাদু। আমরা যখন প্রচন্ড গরম সহ্য করতে না পেরে কোন শীতলতম আশ্রয় খুঁজি, চলে যাই আমরা শৈল শহরে। আর ওরা তখন টিনের শেডের নিচে পাথর থেকে লোহা গলাতে ব্যস্ত। দেহের সমস্ত রক্ত ঘাম হয়ে বেরিয়ে আসছে। আগুনের প্রচন্ড তাপে জীবন্ত মানুষগুলোকে মনে হচ্ছে জীবন্ত প্রেত। থেকে মনে হচ্ছে জ্বলন্ত একটা চিতা দাউ দাউ করে বলছে। আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে, ওরা যেন চিৎকার করছে। ৮ ঘন্টা জানো দাদু, ৮ ঘন্টা মানসিক পরিশ্রম করে ওরা শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে ফিরে যায় শ্রমিক বস্তির দিকে। দেখে মনে হয় সারি সারি নরকঙ্কাল যেন নরকের পথে মিশিয়ে চলেছে। বস্তিগুলো নিকষ কালো অন্ধকারে ঢাকা, রাজপথের উজ্জ্বল আলোয় ওই বস্তিগুলো আরো ভয় মনে হয়। কি আশ্চর্য! সেই ঝুঁকিতে ঢুকে জানো দাদু, সেই ঝুঁকিতে ঢুকে দুখানা শুকনো রুটি চিবিয়ে ওরা ওই নোংরা বিছানায় শোয়। আর ওখানেই জন্ম নেয় কতগুলো অবঞ্চিত শিশু। সেগুলো জন্তু জানোয়ারের মতো ধীরে ধীরে বড় হতে থাকে। বলতে পারো দাদু, এরাই কি দেশের স্বাধীনতা উজ্জ্বল করবে? এরাই কি দেশের ভবিষ্যৎ? হ্যাঁ, এর জন্য তুমি কি আমাকে দায়ী করছো? না দাদু, তাই শুধু তুমি নও, তাই হচ্ছে এই বর্তমান সমাজ, যারা প্রতি মুহূর্তে রক্ত শোষার মতো নিংড়ে নিচ্ছে তাদের জীবনী শক্তি। ওরা তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দাদু, আমি ভাবতে পারছি না দাদু, আমি ভাবতে পারছি না। রমেন, তোমাকে বাহবা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। শুধু বলি অপূর্ব, অভূতপূর্ব। দাদু, সত্যি তোমার জন্য আমার বড় ভাবনা হচ্ছে দাদু ভাই। ডাক্তার না হয়ে তোমার হওয়া উচিত ছিল রাজনৈতিক কোন দাদা অথবা তাদের চামচে। তাহলে
সভা সমিতিতে ভাষণ দিলে প্রচুর হাততালি উড়াতে পার। তুমি আমাকে বিদ্রুপ করছো? তুমি হচ্ছে আমার একমাত্র দরিদ্র। উচ্চতর ডিগ্রির জন্য খুব শীঘ্রই তুমি বিদেশে যাচ্ছ। তোমাকে আমি বিদ্রোহ করতে পারি? একটা অনুরোধ করছি, অর্থ ব্যয় করে দাদু ভাই তোমাকে না বিদেশে যেতে হবে না। এইসব জ্বালাময় অগ্নি করা ভাষণ যদি কোনো নেতার কানে যায়, তারাই তোমাকে চামচে বানিয়ে আর মন্ত্রী টন্ত্রী করে দেবে। বিদেশ আমি যাবই, তবে যাবার আগে এই সব মেহনতি কৃষক শ্রমিকের মধ্যে আমি চেতনা জাগিয়ে দিয়ে যাব। তোমাদের আসল চেহারাটা দেখিয়ে দেবো। আমি এই সব সাধারণ মানুষদের তোমরা গাছও খাবে আবার তোমাও পুড়াবে, সেটা আর সম্ভব হবে না। দাদু, আমি ওদের বুঝিয়ে বলবো এটা কান্নার যুগ নয়, এটা স্বাধীনতা প্রতিষ্ঠার যুগ। অন্যায় বিনয় করে এইসব ধনিক শ্রেণীর মনে গলানো যাবে না। তাদের ত্রুটি কামড়ে ধরে আদায় করে নিতে হবে মুক্তির সনদ, মানবিক অধিকার। মেহনতি জনতার জন্য সারা তরফ দেখছি উতলে উঠেছে। দাদা দাঁড়াও অবনী, আগে সৌমেনের সঙ্গে কথা বলি, পরে তোমার সঙ্গে না হয় কথা বলা যাবে। বলো সৌমেন, কি অসুবিধা হচ্ছে তোমার? তুমি তো চিংড়ি পোতায় মহা আরামে আছো বলে শুনেছি। আপনার নিজের একবার চিংড়ি পোতায় যাওয়ার দরকার। কেন? আচ্ছা, ওদের ওখানে চাষিদেরকে খেপিয়ে দিয়ে এসেছে। ওদের নাকি বলে এসেছে নাঙ্গল যার জমিদার, জমিদার শহরে কারখানা চালাবে, আবার গ্রামের জমিও ভোগ করবে। এটা আইনত অপরাধ। তোমরাই জমি চাষ করছো, তোমরাই জমির প্রকৃত মালিক। এটা তো সভ্যতার আদি যুগের কথা। চাষি জমি চাষ করবে, তোমার হাড়ি গড়বে, আর তাতে তার কাপড় বুনবে। আপনি দেখি রমেনের কথাতেই সায় দিচ্ছেন। এভাবে প্রচারলে ওরা তো মাথায় চলে বলবে। এমন করে না আপনি জমিদারি রক্ষা করতে পারবেন না দাদা। আমাকে দেশে হইলে এমন কইরা পেদাইয়া হোকার ছাড়লা তুইলা দিতাম। আমরা হইলাম গিয়া বাংলায় বড় ভইয়ার এক ভইয়া, মাঠে আর গরুতে এক ঘাটে জল খাওয়াইছি। আপনি যদি শক্ত না হন দাদা, পৈতৃক জমি জমা আপনি রক্ষা করতে পারবেন না। আপনার জমি থেকে বছরে ওরা 3টা করে ফসল তুলছে, অথচ এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই। সুবল দাম দোষ করতে দোষ কি? লাখ কথার এক কথা হইল গিয়াম দাদা। আমাকে দেশে হইলে না মাইরা একেবারে এক সাল দিতা। আমরা হইলাম গিয়া বাংলার ভালো হইয়ার হইয়া। তোমাদের দেশের কথা আমি অনেক শুনেছি, ওর কথা আমাকে শুনতে দাও। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমাকে হুকুম দিন দাদা। চাষাদেরকে আমি আচ্ছা করে ডায়েট দিয়ে দেবো। ফসলের অর্ধেক ভাগ তাহলে 3 বছর আপনাকে চাল কিনতে হবে না। ঠিক আছে, ঠিক আছে। ধান যদি তুমি আদায় করতে পারো, এখানে আনতে হবে, ওখানেই জমা করে রাখবে। সেজন্য তোমাকে চিংড়ি পোতায় রাখা হয়েছে। তবে একটা কথা মনে রেখো সৌমেন, ওদের উপর যেন কোন রকম জোর জুলুম না হয়। আপনার কোনো ভয় নেই জামাই বাবু, অবস্থা বুঝে আমি ব্যবস্থা নেব। ওদেরকে আমি বুঝিয়ে দেব জমি ওদের পৈতৃক সম্পত্তি নয়,
হিমাংশু চৌধুরী দয়া করে ওদেরকে চাষ করতে দিয়েছে। কোন রকম রক্তপাত জমি জমা রক্ষা করতে গেলে এক একটু রক্তপাত হয়েই থাকে জামাই বাবু। মুগুরকে জব্দ করতে হলে মুগুর চাই। আমি অবশ্যই ওসবের মধ্যে যেতে চাই না। সাধারণভাবে যতটুকু না করলে নয়, আমি সেটুকুই করব। শোনো ভাই, আমার তুমি কি বলতে চাইছিলে না? আমি কইতেছিলাম কি দাদা, হ্যাঁ, সেই কথাগুলো আমার সঙ্গে বলতে পারো। তমসামার একখানা বিয়া ঠিক করে ফেলাইলাম, কিন্তু আপনার সাহায্য ছাড়া আমি তো মারে বিয়া তো দিতে পারুম না দাদা। আমরা হইলাম গিয়া এই বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, যেন তেন কইলাম মাইয়ার বিয়ে তো দিতে পারি না দাদা। দেশে অকাল, নইলে দেখাই দিতাম বিয়া কারে কয়। দেখো ভাই, আগেও তুমি মেয়ের বিয়ের নাম করে দুবার টাকা নিয়েছ, কিন্তু মেয়ের বিয়ে দাওনি। বিপদের কথা কি কমু দাদা, আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, তার লোকে কি মাইয়ার বিয়ে দিতে পারি? তবে দাদা, এইবার মনের মতো ছেলে পাইছি একখান। ছেলেই তো নয়, যেন একেবারে এক টুকরা হিরের টুকরা। কি করে তোমার হবু জামাই? হ্যাঁ, আমার হবু জামাই করে কি জানেন? একটা বড় কোম্পানির লেবার অফিসার। মাইনে ভালো হয়, সংসারও বড় নয়, মানে ঘরে তার বউ, একটা মাইয়া, আর এই আর কি ওই ওই 3 জনের মিলে সংসার। ওই ছেলেটার নাম যেন কি দাদা কইতেছিলাম কি, ওই নিরঞ্জন সরকার। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, তার লগে কি আর মাইয়ার বিয়ে দিতে পারি দাদা? ভয়, তোমার মেয়েকে লেখাপড়া কি কিছু শিখিয়েছো? কি যে কম দাদা, আমরা হইলাম বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। আমার ভাইয়া লেখাপড়া না শিখলে হইব? 3 বার থেকে দিছে, কিন্তু সারা ওই স্কুলের পাজি মাস্টার গুলার 3 বারই এবার আটকাই দিছে দাদা। হ্যাঁ, তবে দাদা আপনার ভাগ্নিমা কোন জায়গায় শুনলে এবার আপনার মাথা খারাপ হইয়া যাবে। গীতাশ্রী উপাধি পাইতো যদি একটু প্যাকিং চাইতো। তোমার মেয়ের সঙ্গে আমার কিন্তু পরিচয় হয়নি, একবার ডাকো তো ভয়। এই ডাকতেছি দাদা, দেখি কেমন গান শিখেছে। ডাকতেছি দাদা, ডাকতেছি। দয়াল, এই দয়াল, এই শালা দয়াল আমার বুঝে মরছে খালাই। এই দয়াল, এদিকে আহদিন নেই, তোমার বাচ্চা হাত বদল করে করতে হি। ও ডাকছি, ডাকছি। এই শোনো, তমসা মারে যাইয়া কও তার মামা তারে ডাকতে আছে, তুমি কইবা কি আমি এখানে আছি? আর বলছে কেন যে ছেলেটাকে দুঃখ দাও, বলতে গেলে ওই তো ওটা চাই। ধ্যান দেবে না, তুই হলে এবারই চাকরের মতো থাকবি। তুমি যদি 1 টাকা রোজগার করো, শরীরে ন্যায্য পাওনা কেন দেবে না? ওই টাকাটা কি তোমার পকেট থেকে দিচ্ছ? শরীরের কাছে লিপ্ত করে নয়, অনুনয় বিনয় করে। কেন কেন শরীরটা তোমার কাছে আছে? এছাড়াও দেখছি ওই শ্রমিকদের দলে কালে কালে চেষ্টার হলোটা বাড়ির চাকর, সেও ওই মেহনতি মানুষের দলে।
বিপদের কথা কি কমু দাদা? রমেনের লগে আপনার যে কথাবার্তা গুলো হচ্ছিল না, ওই আমি পাশের রুম থেকে সব শুনছি। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার। কিন্তু অভয়, তুমি আর আমি এক। না 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 না, তা কইতেছি না, মানে হইলাম যে কথা হইলো গিয়া, কিন্তু আমাদের তো একটা মর্যাদা আছে, এই সমাজের বুকে একটা সম্মান আছে, কারণ আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। দুধ দিয়ে হওয়ায় মুখ দুইছি, তেল আমরা গায়ে মাখতাম না, খাইতাম না, ঘি খাইতাম, ঘি ঘি। হ্যাঁ, তোমাকে দেখেই খাঁটি ঘি ভাজা বলেই মনে হচ্ছে। তোমার গা দিয়ে খাঁটি ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। সত্য কথা বলছেন। ওই লোকের কথা কি জানেন? আমরা হইলাম বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। এই দেশে তো আইসে এক কাটা ঘি খাইতে পারলাম না। ই না হইলে আমাগো খাওয়ারই হইতো না দাদা। ও মা, ডাকছি ডাকছি, এই যে আমি আরে। ও মা, তোর মামা তো আরে ডাকছে। এই মা, কইছিল কি তোর মামা না একখানা গান শুনবার চাই। যেহেতু একখানা গান শুনাইয়া, যেহেতু এমন গান গাইবি যেন তোর মামার মাথা খারাপ হইয়া যায়। তোমার কি কাপড় চোপড় নেই বাবু? এই অশান্ত পোশাকটা পরে আসতে তোমার লজ্জা করলো না? কি যে কহেন দাদা, আপনি কি কহেন বলেন তো? আপনি কি কইলেন দাদা? কাপড় চোপড় থাকবো না কেন? কিন্তু এটা হচ্ছে বর্তমানে ডিজিটাল সময়। এই শহরের মাইয়াগুলো তো এই ধরনের পোশাক আশাক পরিযাই থাকে, তাই তো আমার মা ওইটাই পড়ছে। কারণ আমরা হইলাম বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। যেন তেন পোশাক পরিতে তো যেহালে সেহালে যাইতে পারতাম না দাদা। এমা শোন, তোর মামারে সেই গানখানা শুনাইয়া দেয়। যে গানখানা গাইয়া তুই কলেজে প্রাইজ লইছিলি, যে গান হই না কলেজের পোলাপানরা টেবিল চেয়ার সব ভাঙ্গিয়া জমা করে পারছিল, সেই গানখানা তুই তোর মামারে শুনাইয়া দে তো। শুনাইয়া দে। হ্যাঁ, এই কাম দেখে তুমি কলেজ সময় পাবে প্রাইজ পেয়েছিলে। লজ্জা করে সে কি দাদা, কেন তো আমার দম সময় হেক্কা তো দেয়। বইলা যখন আমার মা হেক্কা তোলে না, তোর কম বয়সী পোলা বললে বলে ভাগল লইয়া যায়। এটাই বলে তো গান, বাংলার গান। মারো ভাই, তোমার বক্তৃতা বন্ধ করো। ছি ছি ছি, এই হচ্ছে তোমাদের রুচিবোধ। বাংলা গানকে তোমরা সমীহ করো না। কি কইলেন? বাংলার গান? হ্যাঁ, বাংলার গান। রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ বাংলা গানকে শুধু সমৃদ্ধময় করে যাননি, দেশের দরবারে প্রতিষ্ঠিত করে গেছেন। এই বাংলার বাঘ আশুতোষ যার গর্ভে ধারণ করেছেন তার মা কিন্তু তোমার এই ভিন্ডির
শুভ সন্তানের জননী হতে হলে বড় মনের অধিকারী হতে হয়। দাদা হ্যাঁ, ভূত একটা প্রচুর টাকা যেগুলো খেটেছে আমি কিনা গানের একজন যোদ্ধা গান যে বলছে কথা কি কম দুঃখের কথা মা, তোর বিয়ার টাকাটা উনি দিবেন, তাই তো ওনারে আমি ছুটাইতে চাই না। তাইলে আমরা হইলাম বাংলার বারো ভইয়ার এক ভইয়া, আমাকে সামনে মাথা উঁচু কইলে কেউ কথা কইব একে আমরা মাইনে নিব? আমরা কখনো তা মানি না। এইসব ভূতগুলোকে আমি দূর থেকে দেখতে পারি না। এই দেশের অগ্রগতি এরাই পিছিয়ে দিচ্ছে। নইলে এই শহরের কত জ্ঞানী গুণীরা শুনে আমাকে তারিফ জানালো, ওনার সেই গান ভালো লাগলো না। কথায় বলে বুনো দেশে শিয়াল রাজা। কথা কি জানেন আপনারা, বাংলার বারো ভইয়ার মাইয়া তো উচিত কথা কাউরে ছাইরা কথা কয় না। কথা কি জানেন, মা আমার যার ঘরে যাইব না সে হালাই বুঝবো কি মাল একটা আনছি। আমরা হইলাম বাংলার বারো ভুইয়ার এক ভুইয়া, আর তমসা হচ্ছে আমার মাইয়া। সে সংসারে যাইব না, সেই সংসারটা একেবারে সেরা বেলা কইরাই ছাড়বো। বাংলার বারো ভুইয়ার মাইয়া তমসা, যার সংসারে যাইব তার সংসারে আগুন জ্বলবো। বাধাটা যে কোথায়, কি কেনই বা আপত্তি করছে আমি ঠিক বুঝতে পারছি না সফল। আসলে ওরা কি চাইছিলেন জানিস? ওরা চাইছিলেন আগে ওদের মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপর আমারটা নিয়ে ভাববে। আর অসুখ অসুখ তো লেগেই আছে। আজ পেটে ব্যথা, কাল মাথায় ব্যথা, বাড়িটা জানো একেবারে হাসপাতাল হয়ে গেছে। অসুখ বিসুখ লেগেই আছে, ডাক্তার আসছে ডাক্তার যাচ্ছে, এই তো শুরু হয়ে গেছে। আমার হয়েছে যত জানা, আমি যে কি করব আমি ভাবতেই পারছি না সফল। হ্যাঁ, না, না সফল, এই সম্বন্ধে তুই কিছু বলবি না। মাস ছয়েক আগে বুঝলি আমি তোর কথাটা আমার দাদার কাছে বলেছিলাম, আর তাতে দাদা যা শুনে বললে সে কথা বলতে আমার না না আমি তো জানি আসলে আসলে সরলাকে তুই কতটা ভালোবাসিস। শুনলে তো দুঃখ পাবি সব। আরে ভাই বাবু তুমি বল, আমার জানতে খুব ইচ্ছে করে আমার সম্বন্ধে এ কি ভাবে। আমি দাদাকে বললাম, দাদা স্বপনের সঙ্গে স্বর্ণের বিয়ে দিয়ে দাও। যদি বলো তাহলে স্বপনকে আমি জিজ্ঞাসা করে দেখতে পারি। দাদা কি বললে জানিস? এই আমার দাদা কি বলেছে জানিস? বলেছে তুই নাকি একটা মদ মাতাল জুয়ান। বুঝতে পেরেছিস? একটা মদ মাতালের সঙ্গে স্বর্ণের বিয়ে দিতে চায় না আমার দাদা। বিশ্লেষণটা খুব ভালোই করেছো তো দাদা। ভদ্রলোকে বলিস আমি যদি বলি আজ বিয়ে করবো, এর ভাবে আমার পায়ে এসে ঘুমিয়ে খেয়ে পড়বে। আমি জানি। হ্যাঁ 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 বল বল। সুন্দরী মেয়ে, আমি মুখের কথা কোথায় লেখাতে পারি। হ্যাঁ, আরে সে তো আমি জানি। তুই মোটা মাইনে চাকরি করছিস, বাড়ির অবস্থাও ভালো, তাছাড়া তোর তো ফিটনেসটা ভালো, একদম বোম্বে ফিল্মের মতো। আরে তোর সঙ্গে তো এখনো মেয়ে একেবারে লাইন লেগে যাবে রে। আর দাদা বুঝলি, দাদা এটা চাইছে না, কারণ ওই কবে একটু ঝেকুর তুলেছিলি, একটু মদের গন্ধ পেয়েছিল, সেই তোর মদ হাত পেয়েছিল। কি করবো ভাই? বিয়ে করতেছি
দিয়েছিলাম এটাই ওদের ধন্য হও। অবশ্যই অবশ্যই অবশ্যই। কি আছে ওই মেয়েটার মধ্যে? কিচ্ছু নেই। আমি বলে রাখলাম নিরঞ্জন, এমন ঘরে তো ভাইজির বিয়ে হবে সারা জীবন কেউ কুল পাবে না। ও চাকরি আছে বলে মনে করছে ওরা, নইলে আমি যে কি করবো সবল, আমি একদম ভাবতেই পারছি না। তুই সেই ছোটবেলা থেকে বুঝলি, সেই ছোটবেলা থেকে পিতৃ স্নেহে আমাকে কোলে পিঠে করে আদর করে মানুষ করেছে। আরে কৃতজ্ঞতা বোধটুকু তো থাকতে হয়, তাই আর কি, বুঝতে তো পারছিস বন্ধু। বিদ্রোহ করো। বিদ্রোহ? এই বিদ্রোহটা কি? সমস্যার মতো রে বাবা, ভাগ্যের কথা। হ্যাঁ, তা ঠিক। এখানে দেখেছিস, হ্যাঁ। আমরা পাত্রী দেখতে গেলাম, ওর বাবা বাড়িতে নেই। হ্যাঁ। এই যে এসে আমাদের ডেকে বসালে, ফাইন। হ্যাঁ। এরকম সত্যি ভাবতে পারিস? আমি বলেছি, এরকম একটু লাগে রাখতে পারবি না। আসলে কি জানিস সবল, ওই তমসা মেয়েটাকে আমারও খুব ভালো লেগেছে। আসলে বৌদি বা দাদা কেনই যে আপত্তি করছে এটাই আমি বুঝতে পারছি না। কি কারণ বলতো? এখন সংসারের চতুর্থ বউটির হাতে হ্যাঁ? তুই বিয়ে করলে সেটা অবশ্য থাকবে না। হ্যাঁ। ওর বউ এসে নিজের সংসার বুঝে নেবে। এই হ্যাঁ। জন্যই বলছে, এটা আর বুঝতেই পারছে, তুমি করালো। এই সবল, এই তো কি বললি, কি বললি? হ্যাঁ, একটা সিগারেট দে, একটা সিগারেট দে। আহ, একটা সিগারেট দে রে ভাই, একটা সিগারেট দে, একটা সিগারেট দে। নীরব, বলো, 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 বলো। শ্রীরামপুরে আমি একটি মেয়ে দেখে এলাম। গরিবের মেয়ে, কিন্তু সুন্দরী। তুমি একবার শপথকে নিয়ে মেয়েটাকে গিয়ে দেখে এসো। আমার মনে হয় তোমারও ভালো লাগবে মেয়েটিকে। দেখো দাদা, আমি ওখানে বিয়ে করব। আমার পক্ষে ঘুরে ঘুরে মেয়ে দেখা কিছুতেই সম্ভব নয়। আমি কি কুকুর যে মেয়ে ছেলে দেখে বেড়াবো? ওখানে যদি আমার বিয়েটা না হয়, কি আশ্চর্য! ও মেয়ে আমার পছন্দ নয়, তোমার বৌদিরও ভালো লাগবে না। তোমাদের ভালো না লাগার কারণটা আমি খুব ভালো করে বুঝি। তোমাদের স্বার্থের ছবিটাও আমার কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। নিরঞ্জন, Yes! তোমাদের স্বার্থের ছবিটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। একটা নির্বোধ মেয়ের সঙ্গে বিয়ে হলে তোমাদের কথা মতো উঠতো আর বসতো, কিন্তু তমসাকে বিয়ে করলে সেটা তো সম্ভব নয় দাদা। আর এটা জেনেই তোমরা আপত্তি করছো। নিরঞ্জন, এসব তুই কি বলছিস ভাই? আমার আমার স্বার্থের ছবি, তোর বৌদি তোকে স্বার্থের জন্য ছেড়েও করে। আমি তাদের কথা দিয়েছি, আর কথা দিয়ে আমি কিছুতেই কথার খেলাপ করতে পারবো না দাদা। তাছাড়া আমার নিজের তো একটা রুচি বোধ আছে, ভালো মন্দ বিচার করার মতো যোগ্যতা শক্তি দুটোই আমার আছে। তাছাড়া বিয়েটা যখন আমি নিজেই করছি, তুমি তো